তে সময় 10:30 বিজয় FM 71.0 এর রোজকার আয়োজন ভূত স্টোরিতে সকলকে স্বাগতম। বিজয় FM 71.0 স্টুডিও থেকে সরাসরি সাথে আছি আমি আরজে নীলা। দেশে বিদেশে যে যেখান থেকে আজকের অনুষ্ঠানটি শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বর্তমানে দেশের বেশ কটি জেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে, তাই সকলের প্রতি আহ্বান যে যতটুকু পারি তাই দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভূত স্টোরি। আজকের গল্পটি নবনীতা দাসের লেখা অদ্ভুতুরে। অসীম দাবদাহ শেষে বর্ষণের অবকাশ। শেষমেশ বৃষ্টিটা শুরু হলো। দুদিন ধরে শুধু মিথ্যে আশা জাগিয়ে আবার ফিরে যাচ্ছিল মেঘগুলো। তবে ভালোই হয়েছে আজ বৃষ্টিটা হয়ে। অফিসের এসির আবহাওয়ার ভিতরে থাকলে বৃষ্টির আমেজটা কি আর নেওয়া যেত? সন্ধ্যা আগত প্রায়, যদিও মেঘের ঘনঘটাই ইতিমধ্যে দিনের আলো নিভিয়ে ফেলেছে। ছুটির দিন, আলস্য ভরা বৃষ্টি মাখা সন্ধে, আর কি চাই? বহুদিন বাদে এরকম একটা সন্ধে পাওয়া গেছে। তার উপর আজ আমি ফ্ল্যাটে একা। আজ অন্তত মাথায় একটা গল্পের প্লট নিয়ে আসতেই হবে, যে করেই হোক। অনেকদিন শত চেষ্টা করেও কিছুতেই কিঞ্চিত একটা ভাবনাও আসছিল না মাথায়। এদিকে ম্যাগাজিনের লেখাটাও দিন কয়েকের মধ্যেই দিতে হবে, তাই এক কাপ কফি সহযোগে ডায়েরিটা নিয়ে বসে পড়লাম জমিয়ে। সমস্যাটা আসে এক জায়গায় গিয়েই দাঁড়ালো, ঠিক কী নিয়ে লিখব? এই পরিবেশটা যদিও একটা ভুতুড়ে আবেশের দিকেই নিয়ে যাচ্ছে ভাবনা চিন্তাগুলোকে। তাছাড়া লিখতে বসলে আমার ওই ভূতেই বেশি পায়, প্রেম পায় না ঠিক। ভূতের প্রতি টান আমার ছোট থেকেই, যদিও ভূতে ভয়ও পাই প্রচণ্ড। রাতে একা থাকতে হলে তো আজও বাইরের ঘরে আলো জ্বালিয়েই শুতে হয়, নইলেই মনে হয় কেউ যেন আমার পাশেই শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুললেই বুঝি দেখতে পাবো, বা খাটের বাইরে পা চলে গেলেই মনে হয় কেউ বুঝি খাটের তল থেকে হাত বাইরে বের করে টেনে ধরল পাটা। এরকম নানা ভাবনা। কোনো রকমে যদি ঘুমিয়েও পড়ি, তবু প্রচণ্ড এক ভয়ের স্বপ্ন দেখে ধরফড়িয়ে ওঠাটা অবশ্যম্ভাবী। সে যাই হোক, ভুতুড়ে অভিজ্ঞতায় অভিজ্ঞ অনেক ব্যক্তির সাক্ষ্যই আছে আমার কাছে। কারণ সুযোগ পেলেই মা, বাবা, পিসি, দাদা, দিদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নির্বিশেষে আমি ভূতের গল্প শুনতেই চাই। আর প্রায় সকলের ঝুলিতে একটা না একটা ভৌতিক অভিজ্ঞতার কাহিনী থেকেই থাকে। সে নিজেরই হোক বা অন্য কারো কাছ থেকে শোনাই হোক। তার মধ্যে কিছু মানুষ যে গাল গল্প দেয় না তা নয়, তবে বেশিরভাগই সত্যি ঘটনা। ভূতটা সত্যি কিনা সন্দেহ থাকলেও ভয়টা নিঃসন্দেহেই সত্যি। যেমন আমার এক দাদা বিল্টুদা, সে যে কি ডানপিটে ভয় ডরহীন, সে না দেখলে বোঝানো সম্ভব না। মানে শুধু ভূতের বিষয় নয়, লৌকিক অলৌকিক সব বিষয়ে। সেদিন মামার বাড়ি গিয়ে এরকমই এক বৃষ্টি ভেজা সন্ধেতে আড্ডা শুরু হলে আমি অভ্যেসবশত টুক করে ভূতের ব্যাপারটা একটু তুলে দিলাম আলতো করে। তা বিল্টুদা তো প্রথমেই বলে দিল, ওসব ভূতের গল্প টল্প আমি জানি না ভাই, বিশ্বাসও করি না, যত রাজ্যের বুজরুকি। শোনো, মাঝরাতে ধুধু মাঠের পাশে এক শ্মশানে একা রাত কাটিয়েছি বেড ধরে। আমাদের গ্রামেই ওই পুরনো বিশাল বাড়িতেও একা রাত থেকেছি প্রায় 1 সপ্তাহ। কোনো দিন গাটা শিউরে ওঠেনি। আমি বললাম, সে তুমি নাই ভয় পেতে পারো, তারা তোমাকে দেখা দেয়নি তাই ভয় পাওনি, দেখা দিলে বুঝতাম যে তুমি কতটা সাহস দেখাতে। যেই না বলা সে লাফিয়ে উঠল, তাই যদি হয় তবে আমার একটা ঘটনা শোন। তখন এইচএস দেব। সেই সময় প্রায় আমরা এই বারাসাত থেকে জগুলির দিকে 4-5 জন বন্ধুরা মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বিকেল হলে। এই তো পিকলুও যেত। কী রে পিকলু বল? পিকলুদাও ছিল সেদিন আড্ডায়। সে সম্মতি দিয়ে বলল, আরে ভাই, সেদিনকার কথা বলছিস, সে এক কাণ্ড বটে, আজও কোনো ব্যাখ্যা দিতে পারি না। বিল্টুদা আবার শুরু করলো, তা ওই রাস্তায় ময়নার রাস্তাটার আগে একটা কাঁচা রাস্তা মাঠের দিকে ঢুকে গেছে। তা 4 কিলোমিটারের বা তার বেশি হবে রাস্তাটা। NH 34 এরই এক প্রান্ত থেকে শুরু হয়ে আরেক প্রান্তে গিয়ে ওঠে, মানে শর্টকাট আর কি। এই রাস্তাটা নিয়ে আমাদের সকলেরই অনেক কৌতূহল ছিল সারা জীবন। কারণ সারাদিন ওই রাস্তাটা সকালে ব্যবহার করলেও সন্ধ্যের পর ওদিকে কেউই ভিড়ত না। সবাই বলতো ওই রাস্তায় যে যায় তারই নাকি সে রাতে আর বাড়ি ফেরা হয় না।
পরদিন তাদের পাওয়া যেত অচৈতন্য বা দুই একবার তো মৃত অবস্থাতেও। বিশ্বাস করতাম কিনা জানি না, কিন্তু ওই রাস্তায় যেতামও না, কারণ সন্ধ্যের আগেই ফিরে যেতাম সাধারণত লোকালয়ের দিকে, নয়তো বাড়িতে ঠেঙাবে। কিন্তু সেদিন কি হলো, আমরা জাতীয় সড়ক ধরে কতটা যে চলে গেছি গল্প করতে করতে খেয়ালই নেই। আলো প্রায় নিভু নিভু, তখন খেয়াল হলো এই রে, অনেকটা চলে এসেছি তো, এখন মেন রোড ধরে খুব জোরে সাইকেল চালিয়ে গেলেও রাত 8টা তো কম করে বাজবে বাড়ি ঢুকতে। তার উপর শীতের সময়, অন্ধকার হতে আর হয়তো মিনিট 10। বাড়িতে আজ খুন হয়ে যেতে হবে অত রাতে ঢুকলে। খুব জোরে পা চালাতে থাকলাম, মাথায় প্রচণ্ড ভয় মিশ্রিত উদ্বেগ নিয়ে। আজ আর রক্ষে নেই। হঠাৎ ওই কাঁচা রাস্তাটা চোখে পড়ল। আমি বললাম, ভাই শর্টকাটটা নিয়ে অন্তত 6:30টার মধ্যে ঢুকতে পারবো। একজন আতকে উঠে বলল, পাগল নাকি, ওই রাস্তার গল্প ভালো না, ওসব ভূত ট্রুতে নিয়ে ছেলে খেলা একদম ঠিক না। কে শোনে কার কথা। আমি ইতিমধ্যেই সাইকেল নামিয়ে দিয়েছি কাঁচা রাস্তায়। বাকিরাও নিরুপায় হয়ে চললো আমার পিছন পিছন। আমরা 4 জন ছিলাম সেদিন, 3টে সাইকেলে। সুজয় বসেছিল সন্তুর পেছনে। প্রথমে বাকিরা একটু ভয় ভয় পেলেও আমার আবার এতটাই গল্পে মত্ত হয়ে গেছিলাম যে ওসব মাথা থেকে চলে গেল। এভাবে কতটা গেছি জানি না। হঠাৎ খেয়াল হলো আমাকে প্যাডেলিং করতে প্রচণ্ড শক্তি দিতে হচ্ছে। রীতিমতো ঘেমে গিয়েছি আমি। আমার স্বাস্থ্য এখন যতটা ফিট দেখছিস তখন আরও বেশি ছিল। নিয়মিত ফুটবল খেলার, ছুটোছুটি করার অভ্যেস ছিল, তাই যত পথে সাইক্লিং করি না কেন এরকম কষ্ট হওয়ার কথা নয়। তবে হলো কি, মনে হচ্ছে যেন 3-4 জন একসাথে আমার সাইকেলের পিছনে বসে আছে, কিন্তু আমি তো কাউকেই পিছনে বসাইনি আজ। কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো। আমি পিকলুকে কথাটা বলতেই ওর চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। শুধু বলল, ভাই যত তাড়াতাড়ি সম্ভব পা চালা, কোনো দিকে তাকাস না। আমি মিথ্যে বলবো না, তবে একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। গা হাত পা কেমন একটা নিস্তেজ হয়ে যাচ্ছিল, তবু যত শক্তি আছে সবটা দিয়ে প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলাম। এমন সময় পিকটু বলল, ও কি, তোর সাইকেলের সামনের চাকা অমন উঠে আসছে কেন? আমি ওকে কিভাবে তখন বোঝাই, আমার যেন মনে হচ্ছে কেউ আমার সাইকেলটাকে পিছন দিকে টেনে ধরে রাখতে চাইছে। এমন সময় এক ঝলক আলো এসে পড়লো আমাদের মুখে। সামনের রাস্তায় একটি গাড়ির হেডলাইটের আলো। আমরা প্রায় পৌঁছে গেছি মেন রোডে। সাথে সাথে সেই অসম ভার আমার সাইকেলের ক্যারিয়ার থেকে যেন হঠাৎ চলে গেল। খুব জোরে চালাচ্ছিলাম, তাই সাইকেলটা লাফিয়ে উঠল। কোনো রকমে পাকা রাস্তায় উঠে তীর বেগে বাড়ি ফিরলাম। বাড়ি এসে যা দেখলাম তা আজও তোকে দেখাতে পারবো আমার বাড়িতে গেলে। আমার সাইকেলের ক্যারিয়ারের ওপর দুদিকের লোহার রড দুটো কারো দুহাতের বুড়ো আঙুলের চাপে গর্তের মতো ঢুকে গেছে। বড্ড খিদে পেয়ে গেল লিখতে লিখতে। যা বৃষ্টি, বাইরে বেরিয়ে কিছু কিনে আনাও মুশকিল। আর এরকম বর্ষার দিনে একটু মুখরোচক না হলে কি আর চলে? আমার আবার বৃষ্টির দিনে মাঝে মাঝে পিৎজা আর খেতে পাই, আর কি অর্ডার করেই দিই। খুব জোর 8 ঘন্টা নেবে আসতে। যাই হোক, এরকম একটা ঝড় জলের দিনে ভূতের কথা হচ্ছে আর আমার জামাইবাবুর কথা আসবে না, তা কি আর হতে পারে? তার অভিজ্ঞতাগুলো আবার অদ্ভুত। জামাইবাবু বলে সে নাকি কোনো জায়গায় কোনো অশুভ কিছু ঘটে থাকলে বা কোনো অশরীরী থেকে থাকলে সে অশরীরী নাকি ওকে দেখতে পায় বা কখনো অনুভব করতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? মনে হচ্ছে ছোট বলে আমাকে যা পারে টুপি পরায়। আমার ভূত সম্পর্কে আকর্ষণটা তার জানা, তাই বানিয়ে মুখরোচক গল্প বলে। তাই যেমন আমাদের বাড়ির ছাদে একদিন আমি, দিদি আর জামাইবাবু উঠছিলাম। আমাদের 2 তলার ফাঁকাই থাকে সাধারণত। আত্মীয় স্বজন আসলে তখন তাদের জন্য ব্যবস্থা করা হয়, তাই 1 তলা থেকে 3 তলার সিঁড়িটা একদম শুনশান। সিঁড়ি দিয়ে জামাইবাবু আগেই উঠছিল। হঠাৎ 3 তলায় ওঠার আগেই চাতালে দাঁড়িয়ে পড়লো, কেমন যেন থতমতো খেয়ে। বলল, তোরা উঠে যা, তারপর উঠছি। ছাদে গিয়ে জিজ্ঞেস করলাম কি হলো, তো বলে যে এখন বললে ভয় পেয়ে যাবি, পরে বলবো। জোর করতেই বলল, তোদের আশেপাশে কোনো মসজিদ আছে? বললাম, হ্যাঁ, 2 বাড়ি পরেই তো। কেন? না, তখন যখন উঠছিলি ওই চাতালে একজন টুপি পরা দাড়িওয়ালা লোক দাঁড়িয়েছিল। বাকিটা জিজ্ঞেস করিস না, ভয় সত্যি যে পাইনি তা নয়, তাই আর
কিছু জিজ্ঞেসও করলাম না। পরে ভেবেছিলাম পাশের মসজিদটাও নিজেই বোধহয় দেখেছিল, সেই নিয়ে একটা গল্প ফেঁদে ভয় দেখালো বুঝি। কিন্তু একবার এমন একটা ঘটনা ঘটলো যে তার কোনো ব্যাখ্যা সত্যিই পেলাম না। ফোন চলে এসেছে ডোমিনোস থেকে, আবার নিচে যেতে হবে। এটা আমাদের নিয়ম, ফ্ল্যাটে অপরিচিত কাউকে উঠতে দেয়া যাবে না। সিঁড়ির লাইটটার যে কি হয়, মাঝে মধ্যেই কেটে যায়, অন্ধকারেই নামতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, একবার আমার মামার বাড়ির সকলে, দিদি, জামাইবাবু সহযোগে পিসির বাড়ি গিয়েছিলাম মুর্শিদাবাদের আওরঙ্গাবাদে। সারাদিন পদ্মার ধারে নিয়মিত তার রাজবাড়ি ইত্যাদি দেখার পর আমরা ফিরলাম বাড়িতে। পিসির রান্নার হাত অসামান্য। রাতে সেই মহাভোজ কবজি ডুবিয়ে খাওয়া চলছে, এমন সময় হঠাৎ জামাইবাবু পিসিকে ডেকে বলল, আচ্ছা, তোমাদের বাড়ির আশেপাশে কোনো বিধবা মহিলা একটা ছোট বাচ্চাকে নিয়ে থাকে বা থাকতো কি? পিসি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন বলো তো? সে বলে না, এমনি বলে, আবার খেতে শুরু করে। পিসি আর সেই মুহূর্তে কিছু জিজ্ঞেস করতে পারে না, তবে খটকা থেকেই যায়। না জানি রাস্তার ধারে কেউ কোনো কিছু বলেছে কিনা গ্রামের লোকজন। শত্রুর তো অভাব নেই, কে কি উদ্দেশ্য কি বলে, আর নতুন জামাই কি ভাববে সেসব শুনে। এই নিয়ে পিসি তো প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। পিসমশাই কেউ জানায় ব্যাপারটা। শেষে আমার ডাক পড়ে যে কেউ কি এমডির রাস্তায় কিছু বলেছে বা জামাইবাবুর সাথে কি কেউ আলাদাভাবে কথা বলেছিল? আমি যথারীতি বললাম, না তো, এরকম তো কিছুই ঘটেনি। সে তখন বলল, আসলে একটা বিধবা মহিলা তো সত্যিই এমডির বাড়িতে কাজ করতো, পাড়াতেই বাড়ি, কিন্তু সে তো বহুদিন হলো। হঠাৎ একদিন কাজে আসা বন্ধ করে দেয়। পরে শুনেছিল গায়ে আগুন দেয়, বাচ্চা তাকে নিয়েই। সেই নিয়ে গ্রামের লোকের তো অযথা কুকথা বলতে বাধে না। কে জানি তো জামাইবাবুকে কি বলল, চিন্তার বিষয়। একদিন জিজ্ঞেস করে তো তার জামাইবাবুকে আলাদা করে। আমি এহেন একটা বিশাল কাজ পেয়ে লাফাতে লাফাতে চললাম রহস্য উদ্ঘাটন করতে। জামাইবাবুকে জিজ্ঞেস করে জানা গেল ব্যাপারটা খাবার টেবিলের থেকে পিসিদের বাড়ির সদর দরজাটা দেখা যায়। আমরা যখন খাচ্ছিলাম, জামাইবাবু নাকি দেখে ওই সদর দরজার সামনে একটি সাদা শাড়ি পরা মাঝবয়সী মহিলা একটা বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে, যেন ঢুকতে চাইছে বাড়িতে। কিছুটা এগিয়ে এলো, কিন্তু তুলসী মণ্ডপটার পেরোতে পারল না। জামাইবাবুর চোখাচোখি হতেই আবার ফিরে গেল। সবচেয়ে আশ্চর্যের কথা, সদর দরজাটা সন্ধ্যের পর থেকেই খিল দেয়া হয়েছিল, আর খোলা হয়নি কোনো কারণে। অদ্ভুত লেগেছিল কথাটা শুনে। আমার বাড়ির পাশের মসজিদটি একদিনে এসে লক্ষ্য করা যায়, তবে এই ব্যাপারটা জানা সত্যিই অস্বাভাবিক। কিন্তু এসব ভাবতে ভাবতে তো সে অনেকক্ষণ হলো আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করেছিলাম, খেয়ালই নেই এখনও নিচে পৌঁছালাম না কেন। সিঁড়িটা যেন শি হচ্ছে না। আমি আরও তাড়াতাড়ি নামতে লাগলাম। কি আশ্চর্য, থাকি তো 3 তলায়, এটুকু নামতে এত সময় লাগে নাকি? রেলিং দিয়ে একবার নিচের দিকে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, 1 তলার গ্রিলটা চোখে পড়ছে আবছা আলোয়, মানে আমি 2 তলায়। এতক্ষণে 1টা তলা নামলাম। আরও তাড়াহুড়ো করে নামতে শুরু করলাম। এই বাঁকটা খুললেই মেন গেটটা পাবো, কিন্তু কই দরজাটা? আমি আবার রেলিং দিয়ে ঝুঁকে নিচটা দেখলাম, এ কি, আমি তো এখনও 2 তলাতেই। এবার কেমন একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। কিছু মাথায় আসছে না, কোনো হিসেব যেন মিলছে না। আমি এবার উপরে উঠতে থাকলাম। এর উপর তলাতেই তো আমার ফ্ল্যাটটা, কিন্তু কই, ওটা খুঁজে পাচ্ছি না তো। 2 তলার ফ্ল্যাটটা আজীবন বন্ধ থাকে, জানি না কি কারণে। কোনো দিন কোনো ভাড়া আসে না, তাই সেই ফ্ল্যাটে যে কাউকে ডাকবো তারও উপায় নেই। আমি দিক বিদিক শূন্য হয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে লাগলাম, না উপরে উঠতে পারছি আর না নিচে নামতে। ঠিক এই সময় হঠাৎ নিচে গেট খোলার আওয়াজ পেলাম। কেউ একটা সিঁড়ি দিয়ে উঠে আসছে। যাক, বাঁচা গেল, কাউকে তো পাওয়া গেল। রেলিংয়ে ঝুঁকে দেখলাম আবছা আলোয় ক্যাপ পরা একটা ছেলে উঠে আসছে, হাতে মনে হলো পিজ্জার বাক্স। কিন্তু আমি ডেলিভারির ছেলেটিকে তো আমার ফ্ল্যাট নম্বরটা বলিনি, সে কিভাবে জানলো? আর নিচে তো তালা মারা থাকে সর্বক্ষণ, সে খুললই বা কেমন করে? আমি আরও আড়ষ্ট হয়ে পড়লাম, আর যেন হাত পা নড়ছে না। এদিকে পায়ের আওয়াজটা ক্রমশ উপরে উঠে আসছে। আমি খুব জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার স্বর বেরোচ্ছে না কেন। এ কি, ছেলেটা আমার 2 হাত নিচে এসে দাঁড়ালো। ধীরে ধীরে উপরের দিকে তাকাচ্ছে সে, চোখগুলো যেন ধিক ধিক করে জ্বলছে। হঠাৎ আমার কানের পাশে কেউ যেন বলে উঠল,
ম্যাডাম, ইয়োর পিৎজা ইজ হিয়ার। ফোনের রিংটোনের আওয়াজে ধরফড়িয়ে উঠলাম। উফ, তবে স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। আমি নিজের ঘরেই, ডায়েরিটা খোলা সামনেই। কখন ঘুমিয়ে পড়েছিলাম লিখতে লিখতে কেই জানে। এই হচ্ছে সমস্যা, ভূতের কথা লেখাও যায়, আবার সেই নিয়ে ভাবতে গিয়েও প্রাণ ওষ্ঠাগত। ফোনটা ধরলাম, ওপার থেকে আওয়াজ এলো, ম্যাডাম আপনার অর্ডারটা ডেলিভারি করতে না পারায় খুব দুঃখিত। আসলে বৃষ্টিতে কোনো ওয়ার্কার বেরোতে পারছে না, প্লিজ কিছু মনে করবেন না, আপনার অর্ডারটা ক্যান্সেল করা হলো। আমরা এখনই আপনার অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড করে দিচ্ছি। সত্যি তো, এই যে বৃষ্টি আর বাজ পড়ছে, বাইরে কারো পক্ষেই বেরোনো সম্ভব না। ইটস ওকে বলে ফোনটা রাখতে গিয়ে আমার ফ্ল্যাটের দরজার দিকে চোখ পড়লো। হঠাৎ বুকটা ছ্যাদ করে উঠলো। দরজাটা খোলা, দরজার ঠিক বাইরে একটা বাক্স পড়ে, উপরে লেখা ডোমিনোস পিৎজা। শেষ হলো ভূতের গল্পটি। আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এতক্ষণ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আবার ফিরে আসবো নতুন কোনো স্টোরি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় FM 71.0 এর সাথেই থাকুন। ধন্যবাদ। Audio Jungle.